কমান্ডো ভাইকে বিদায় দিয়ে দিচ্ছি। 150। হ্যাঁ ও বহুত জাতা ও তো বড় গাড়ি। যদি আমি বাড়ি যাচ্ছি এটা বাড়ির কেউ জানে না। আমরা দুই ভাই একসাথে আবার শুরু করব ইনশাআল্লাহ। টুরিস্ট সেক্টর বিভিন্ন জায়গায় কথা ছিল পবিত্র উমরা শেষ করে মিশর ও ইস্ট আফ্রিকা ঘুরে দেখাবো, কিন্তু মধ্যপ্রাচ্য, ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনায় সব হিসাব নিকাশ উলটপালট হয়ে গেল। ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন আর তীব্র অনিশ্চয়তা পেরিয়ে জেদ্দা থেকে হায়দ্রাবাদ হয়ে অবশেষে আমি আমার মাতৃভূমির পথে। পবিত্র উমরার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ, মনটা প্রশান্তিতে ভরে থাকলেও আল্লাহর ঘর ছেড়ে আসার এক অদ্ভুত ব্যাকুলতা মনের ভেতরে কাজ করছে। সবকিছু পেছনে ফেলে প্রায় 2.5 বছর পর আমি এখন আমার দেশের পথে। মাকে দিতে যাচ্ছি জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ, কিন্তু এই সারপ্রাইজের শেষটা এমন হবে তা আমি নিজেও ভাবিনি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনেক দিন মক্কা, মদিনা সহ সৌদি আরবের বিভিন্ন শহর ঘোরাঘুরি শেষ করে এবার বিদায়ের পালা। তবে আকস্মিকভাবে আমি চলে যাচ্ছি বাংলাদেশে। যদিও আমার প্ল্যান ছিল না বাংলাদেশে ফেরার, কিন্তু হঠাৎ করেই আর কি প্ল্যান করা, যেহেতু যুদ্ধ পরিস্থিতির কারণে এই মুহূর্তে অন্যদিকে আর ট্যুর করার কোনো প্ল্যান নাই, সকল প্ল্যান ক্যান্সেল করে যদিও আমি বাড়ি যাচ্ছি এটা বাড়ির কেউ জানে না। এটা হচ্ছে এক ধরনের সারপ্রাইজ ট্যুর। এই হোটেলেই মোটামুটি আমরা 7-8 রাতের মতো স্টে করেছি। এই যে ভাই অনেক কষ্ট করতেছে, সেই উপর থেকে নিয়ে আসছে। এখানে দিতে হবে। এ তোলা যায় নাকি? আল্লাহ পড়বে ভাই, পড়ে যাবে না না বসি, ও এখানেই বসে। তো কমান্ডো ভাইকে বিদায় দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে আমরা সবাই চলে যাচ্ছি, মালদারে রাইয়া যাইতাছি। সবাই মালদার জন্য দোয়া করেন। ভাইজার বৈশ্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে এতে করে ব্যবসা বাণিজ্য সবই ধস। আপাতত আনফর্চুনেটলি কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম ছাড়াই দেশে ব্যাক করতেছি। আর হচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু নিয়ে যাচ্ছে। না বেশি কিছু কি নাই, জাস্ট অল্প করে এখান থেকে অ্যালাউ করে না, তো এয়ারপোর্ট থেকে কিনবো। হ্যাঁ 150। হ্যাঁ ও বহুত জাতা ও তো বড় গাড়ি নেই। तो बताओ तो सही ना। 80 80 80 नहीं 80 80 80 80 नहीं है श्रीन में। आता है जाता है भाई, सारा बात थोड़ा छोड़ो। थोड़ा देर पहले मेरी वो बात एक सुनो। 80 वो फाइनल सफर भी बहुत बनता भाई, है। 80 फाइनल नहीं मेरी बात सुनो। जाएगा तो जाएगा। यकीन माने कसम से बहुत सफर बनता है। चलो 100 रियाल ठीक नो है। नो 80 नहीं, 80 100 ठीक ना है। 80 फाइनल मान जाओ यार। 80 मान लो भाई, यकीन करें 80 एक मिनट थोड़ा बात देर सुनो। पहले ये मेरी कर बात लिया सुनो। था भाई। मेरी बात को सुनो। আপনারা এখানে এসে বার্গেনিং করবেন, নয়তো কিন্তু এরা ঠকিয়ে দিবে আপনাকে। 150 রিয়ালের নিচে যাবে না বলতেছে। এখান থেকে এভারেজ ভাড়া 70 80 90 এর মধ্যেই হয়। थोड़ा लेट होगा तो मुश्किल होगा। 2 মাস না? হ্যাঁ একই সাথে রোজা, একই সাথে উমরা সবকিছু করছি। যাক আল্লাহ তাআলা কবুল করছে। এবং দেশে গেলে আমি হচ্ছে নেক্সট মান্থে যাব, মানে 1 মাস পরে। এরপর আমরা দুই ভাই একসাথে আবার শুরু করব ইনশাআল্লাহ। টুরিস্ট সেক্টর বিভিন্ন জায়গায় ভ্রমণ করব। এরপর আমাদের চায়নায় যাওয়ার প্ল্যান আছে, ইনশাআল্লাহ দেখাবে। দোয়া রইল। ঠিক আছে, মিস করবো ভাই অনেক। এবং সবাই দোয়া করবেন আমার ভাইয়ের আর জন্য। ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই হচ্ছে এই যুদ্ধরত অবস্থায় টিকিট করে ফেলছে, যাবে মিশর। তো সহি সালামতে যেন দেশে ফিরতে পারে আর ঠিকঠাক মতো ঘুরতে পারে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভালোভাবে ওই সামনে বসেন। টাটা বাই বাই। বাই বাই। পাকিস্তানি ভাই যাওয়া। ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমাদের ভাই রহমত, বরকত আর মাগফিরাতের পুরো মাস কাটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এই পবিত্র মক্কা, মদিনা আর এই সৌদি আরবের বিভিন্ন শহরে। চেষ্টা করেছি এখানে আমল করার। আল্লাহ তাআলা যেন আমাদের যতটুকু আমল করতে পেরেছি সেটুকু কবুল ও মঞ্জুর করে নেন। আর মাশাআল্লাহ এত সুন্দর শান্তিময় একটা শহর মক্কা, যেটা হচ্ছে ইসলামের সেন্টার। সেই সেন্টার ছেড়ে অবশেষে আমি চলে যাচ্ছি। তো প্ল্যান ছিল হচ্ছে যাব, আমার প্ল্যান ছিল হচ্ছে মিশর যাব, মিশর থেকে যাব ইস্ট আফ্রিকার যে দেশগুলা, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া। বাট এই যুদ্ধ পরিস্থিতি যেভাবে আসলে বৃদ্ধি পাচ্ছে, ঠিক কবে নাগাদ ঠিক হয়, এর মধ্যে এয়ারলাইন্স বন্ধ হয়ে যাচ্ছে, ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, নানাবিধ অসুবিধার কারণে পরে চিন্তা করলাম যে না, এই মুহূর্তে আর ট্যুর এক্সটেনশন করা উচিত হবে না। আর যেহেতু এদিকে আসছি, নানাবিধ বিষয়ে চিন্তা করলাম
এর মধ্যে মায়ের শরীরও খুব একটা ভালো না, অনেক দিন মায়ের সাথেও দেখা নেই, এর মধ্যে বাবা মারা গেছে, আমি সেই সময়টাতেও যেতে পারিনি। তো ফাইনালি চিন্তা করলাম যে অল্প কিছুদিনের জন্য হলেও আমার একবার হলেও দেশে যাওয়া উচিত। এর জন্য আমি কারোর সাথেই শেয়ারও করিনি আমি দেশে যাচ্ছি, আসলে হঠাৎ করেই প্ল্যান আর হঠাৎ করেই টিকিট করে রাখছি, সেভাবেই যাচ্ছি আর কি। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। আর এই ব্লগটা আশা করি আপনারা উপভোগ করবেন, যেহেতু আমি বাড়িতে যাচ্ছি কাউকে না বলে, দেখি আসলে সবার এক্সপ্রেশন কেমন হয়। গাড়ির জানালা দিয়ে মক্কার চিরচেনা রাস্তাঘাট, মরুভূমির ধূসর পাহাড় আর চারপাশের চেনা পরিবেশটা যখন পেছনে ফেলে যাচ্ছি, তখন বারবার মনে হচ্ছিল, হে আল্লাহ, আবার যেন এই পবিত্র ভূমিতে ফিরে আসতে পারি। অবশেষে পৌঁছালাম জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে। মন ভারী হয়ে যাচ্ছে, পবিত্র ভূমি ছেড়ে চলে যাচ্ছি। অনেক দিন ছিলাম, আল্লাহ কবুল করেছিলেন, মক্কা মদিনা আসার জন্য তৌফিক দিয়েছিলেন। অনেকে টাকা পয়সা আছে কিন্তু আসতে পারেন না, আল্লাহ কবুল করেন না। আমি পাপী বান্দা, আল্লাহ তাআলা কবুল করেছিলেন। যতটুকু সম্ভব চেষ্টা করেছি এখানে আমল করার, ঘুরে দেখার নবীর জন্মভূমি। যাদের ফ্লাইট নর্থ টার্মিনাল থেকে, তারা সরাসরি 5 নম্বর যে গেটটা আছে, 5 নম্বর গেট বরাবর এখানে আসলে এই কর্নারেই পেয়ে যাবেন এই যে জমজম লেখা রয়েছে, এখানকার বুথ। এখানে পাসপোর্ট দিয়ে পেমেন্ট করে আপনাকে পে করতে হবে। এরপরে এখান থেকে আপনি পানি রিসিভ করতে পারবেন। একটা পাসপোর্টে আপনি সর্বোচ্চ 5 লিটার পানি বহন করতে পারবেন। যাদের উমরা ভিসা আছে বা যারা হজ করতে আসবে শুধুমাত্র তারা, আপনি একা কিন্তু বেশি পানি নিতে পারবেন না। তো আমি এখান থেকে এখন একটা পানি সংগ্রহ করব। আপনারা 1 গ্যালন এর জন্য 12.5 মানে 12.5 রিয়াল পেমেন্ট করে আপনারা নিতে পারবেন 5 লিটার পানি। মানে 5 লিটার 1 গ্যালন সমান সম্ভবত 4 লিটার হয়। তো আপনি 1 প্যাকেট নিতে পারবেন। আর এখানে পেমেন্ট করবেন, পেমেন্ট করলে এরকম রিসিপ্ট দিবে, আর এখান থেকে পানি রিসিভ করবেন। আমি জমজমের পানি নিয়ে নিলাম। তো এখানে আসলে মার্কটা করে নিতে হবে। তো অনেক বছর পরে আসলে ইন্ডিগোতে ওঠা হবে। সর্বশেষ 22 সালে আমি ইন্ডিগো ফ্লাইট ইউজ করেছিলাম, আর 23 সালে সর্বশেষ ইন্ডিয়া গিয়েছিলাম। যদিও আমি দেশেই ফিরতেছি অনেক দিন পর, আর সেটাও কাকতালীয়ভাবে, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কারোকে কোনো কিছু বলা হয়নি। হঠাৎ করেই যাচ্ছি দেশে, থাকবো কয়েক মাস, আর ঘুরে দেখাবো দেশের আনাচে কানাচে। চলুন আমি এখানকার ফর্মালিটিসগুলো দেখাই। এখন এগুলো বুকিং দিয়ে ইনশাল্লাহ আমি রেস্ট করব। এরপর আমার ফ্লাইট আসলে অনেক দেরিতে। আলহামদুলিল্লাহ বোর্ডিং কমপ্লিট করে এরপরে ইমিগ্রেশনও কমপ্লিট করেছি, কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যে জমজমের পানি কিনছি সেই পানিটা আমার বুকিং নিল না। কেন নিল না বুঝতে পারলাম না, অনেক বেশি চাপ ছিল। আমি আসলে বারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পানিটা বুকিং নেয়নি। আমি 12.5 রিয়াল দিয়ে কিনলাম, এই টাকাটাই আমার বাচ্চা গেল। তবে অন্যজনকে গিফট করে দিয়েছি, আমি নিজে না খেতে পারলেও যেন অন্যজনের উপকার হয়। তবে নিয়ে যেতে পারলে ভালো লাগতো, অনেক রিলেটিভ আসছে, নিজেদেরও প্রয়োজন হতো। জমজমের পানি তো আসলে অনেক রেয়ার একটা প্রোডাক্ট, এটা সাধারণত পাওয়া যায় না। এখানে এসে একটা বড় ধাক্কা খেলাম। আপনারা জানেন, উমরা থেকে ফেরার পথে সবারই সবচেয়ে বড় আবেগ থাকে পবিত্র জমজমের পানি নিয়ে দেশে যাওয়া। আমিও খুব যত্ন করে ইন্ডিগো এয়ারলাইন্সের কাউন্টারে জমজমের পানি বুকিং দিতে গেলাম, কিন্তু এয়ারলাইন্সের কিছু নিজস্ব নিয়ম বা কড়াকড়ি থাকার কারণে আমার জমজমের পানি বুকিং নিতে অস্বীকৃতি জানালো। 2.5 বছর পর দেশে ফিরছি, সবার জন্য এই পবিত্র পানিটুকু নিয়ে যাব, তা আর হলো না। মনটা সত্যি খারাপ হয়ে গেল। তবে কি আর করা, পরিস্থিতির উপর তো হাত নেই। ফাইনালি বোর্ডিং গেট খুলে দিয়েছে। এখন আমরা বোর্ডিং শেষ করে চলে যাব এয়ারক্রাফটের দিকে। कैसे भाई सब इंडिया? अच्छा इंडिया कहाँ से? गुजरात जूनागढ़ से। अच्छा माशाल्लाह। আমার সিট হচ্ছে 15A, তার মানে 15 নম্বর সিট, এ উইন্ডো সাইড আর কি। আমি এখন যে ফ্লাইটের ভেতরে আছি, এই ফ্লাইটে ইন্ডিয়ানরা যেমন আছে, প্রচুর বাংলাদেশি আছে,
বাংলাদেশি প্রবাসীরা আছে, উমরা যাত্রী আছে। যেহেতু এই মুহূর্তে ফ্লাইট অ্যাভেলেবল না হওয়ার কারণে এখন আসলে অনেকেই ইন্ডিয়া হয়ে যাচ্ছে। যদিও ট্রানজিটে ফ্লাইট নিলে খরচ কিছুটা কম হয়। অন্যান্য ফ্লাইটের টিকিট যখন 70,000, 80,000, 1,60,000, 65,000-এর উপরে, তখন ইন্ডিগোর ফ্লাইট কিন্তু চলতেছিল সম্ভবত 40, 42, 45 থেকে 50,000-এর মধ্যেই পাওয়া যাচ্ছে। অনেকেই আর কি এটার টিকিট নিয়ে নিয়েছে। अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने জেদ্দা থেকে ফ্লাইট ছেড়ে আমাদের প্রথম স্টপেজ ভারতের হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। প্রায় 6 ঘন্টার কাছাকাছি জার্নি করে চলে আসছি হায়দ্রাবাদে। এখন রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এখান থেকে আবার 4 ঘন্টা 40-45 মিনিটের মতো লেওভার আছে। এরপরে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। ফাইনালি 3 বছর পর হায়দ্রাবাদ, মানে ইন্ডিয়ার মাটিতে। তো এখানে আমরা শুধুমাত্র লেআউটের জন্য একটা ট্রানজিট এরিয়াতে অপেক্ষা করতে পারবো, অন্য কোনো এরিয়াতে যেতে পারবো না। এখানে আমাদেরকে যে ডেকে ডেকে বাংলাদেশে যারা যাবে তাদেরকে আলাদা করছে। এরপরে আমাদেরকে ট্রানজিট এরিয়াতে নিয়ে যাবে, সেখানে বসে অপেক্ষা করতে হবে পরবর্তী ফ্লাইটের জন্য। পরবর্তী ফ্লাইট হচ্ছে 11টার পরে, 11:35। আলহামদুলিল্লাহ, অবশেষে এখানকারও সকল ফর্মালিটি শেষ করলাম হায়দ্রাবাদের। আর হায়দ্রাবাদ যেই এয়ারপোর্ট রয়েছে, এয়ারপোর্টটি খুব বেশি বড় না, খুবই ছোট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে খুবই ছোট সাইজের এই এয়ারপোর্টটি হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে এসে আমাদের মোটামুটি অনেকক্ষণ বসে থাকতে হবে। সব কিছু শেষ করে আসলাম। ফোন চার্জে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এয়ারক্রাফটের ল্যান্ডিং এবং টেক অফ দেখতেছি। দেখুন, এয়ারপোর্টে একটি ধাবা রয়েছে যেটি এখানকার ঐতিহ্য বহন করে। কি সুন্দর চমৎকার করে সাজানো, এটা খুবই চোখে পড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। কি চমৎকার! দেশের খুব কাছাকাছি এসেও এই 4 ঘন্টার অপেক্ষা যেন কাটতেই চাচ্ছিল না। এয়ারপোর্টে লাউঞ্জে বসে কফি খাওয়া, চারপাশের ভারতীয় সংস্কৃতির ছোঁয়া আর মানুষের ব্যস্ততা দেখেই সময়টা কাটালাম। ট্রানজিটের প্রতিটা মিনিট পার হওয়ার সাথে সাথে বুকের ভেতর দেশের জন্য টানটা যেন আরও তীব্র হচ্ছিল। খুলে দিছে, বোর্ডিং চেক করে আমরা সরাসরি এয়ারক্রাফটে চলে যাব। এয়ারক্রাফটটি রানওয়ের দিকে যাচ্ছে। আজ ছিল 4C। পরবর্তীতে এই রটা খালি হওয়ার কারণে পুরো রটা খালি ছিল। আমি 2A যে সিটটা, এই 2A সিটটাতে আমি এখন বসে আছি। তবে এই সিটটা আমার ছিল না, আমার ছিল 4 নাম্বার রয়ের সি, মানে মাঝ বরাবর যে সিটটা ওইটা ছিল। পরে আমি এটা চেঞ্জ করে নিয়েছি। তাকে বললাম যে এটা খালি আছে, আমি এটা বসতে পারি কিনা। পরে আর কি অ্যালাউ করেছে, আমি এখানে বসে আছি। অবশেষে অপেক্ষার অবসান। এবার শেষ ফ্লাইট, গন্তব্য ঢাকা। আর কয়েক সেকেন্ডের মধ্যেই বাংলাদেশের মাটিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পরে অবশেষে চাকা ছুল বাংলাদেশের মাটিতে। বিমান থেকে যখন প্রথম পা বাড়ালাম আর দেশের চেনা হাওয়াটা এসে গায়ে লাগলো, বিশ্বাস করুন 2.5 বছরের সমস্ত ক্লান্তি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের টেনশন আর জমজমের পানি না পাওয়ার মন খারাপ এক মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেল। নিজের দেশের মাটির চেয়ে বড় কোনো শান্তি বোধ হয় এই পৃথিবীতে আর নেই। মন থেকে শুধু একটা শব্দই বের হলো, আলহামদুলিল্লাহ, আমি এখন আমার দেশে। ফাইনালি আলহামদুলিল্লাহ দেশের মাটিতে পৌঁছে গিয়েছি। আর লাগেজ বেল্টের
এসে অপেক্ষা করছি। এই যে হায়দ্রাবাদের ইন্ডিগো এয়ারলাইন্সের মালামাল আসবে, লাগেজ আসবে এই বেল্টে, 2 নম্বর বেল্ট। আর ইমিগ্রেশনে তো শুধুমাত্র জিজ্ঞেস করেছে কোন দেশে থেকে আসছি, ব্যাস সিল দিয়ে দিয়েছে, চলে আসছে। এবারটাই হচ্ছে ইমিগ্রেশন। আর এখানে হচ্ছে 4 নম্বর বেল্ট, এটা 3 নম্বর বেল্টটা ফাঁকা আছে। আমার ব্যাগ পেয়ে গেছি, এবার বের হওয়ার পালা। ব্যাগপত্র সংগ্রহ করে বেরিয়ে পড়লাম। তবে ইদানিং বাংলাদেশের এয়ারপোর্টের সার্ভিস অনেক ভালো হয়েছে মনে হচ্ছে। সাধারণত তো এরকম থাকে না, সবার হয়রানিমূলক আচরণ, অযথাই মানুষকে প্যারা দেওয়া থেকে আমার মনে হচ্ছে আর কি অনেকটাই প্যারা থেকে মানুষ মুক্ত পাচ্ছে। প্রবাসীরা আশা করি ভালো সার্ভিস পাবে, কারণ কোনো জায়গায় কেউ অতিরিক্ত কোনো প্রশ্ন করা বা অতিরিক্ত কোনো হয়রানিমূলক কোনো আচরণ করে নাই কেউ, এটা একটা ভালো লক্ষণ। এদিকে সবার আত্মীয় স্বজন এসে দাঁড়িয়ে থাকে রিসিভ করার জন্য। চারপাশের মানুষের কোলাহল, চেনা বাংলা ভাষা আর চিরচেনা সেই চাটগাইয়া বা ঢাকাইয়ার টান, সব মিলে একটা অন্যরকম অনুভূতি। এয়ারপোর্টের বাইরে সবাই তাদের আপনজনকে রিসিভ করতে এসেছে, কিন্তু আমার জন্য বাসার কেউ আসেনি, এসেছে এক ছোট ভাই, কারণ আমি কাউকে যে জানাইনি। এবার আসল মিশন শুরু। সোজা চলে যাব টাঙ্গাইলের দিকে। যাওয়ার সময় দিয়ে গেছে, আবার আসার সময় নিতে আসছে। তবে আমি যে আসছি বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না, একমাত্র ওরাই বলছি যে এয়ারপোর্টে আসিস। আর যেহেতু এখান থেকে যেতে হবে, ব্যাগ ট্যাগ নিয়ে টানাটানি বাসে যাওয়া মুশকিল, এর জন্য একটা গাড়ি নিয়ে আসতে বলছি। গাড়িওয়ালা আবার আমার পরিচিত, যে আমাকে এর আগে ড্রপ করে গেছে, তাকেই নিয়ে আসতে বলছি। আসো কেমন? মুরব্বী হয়ে গেছো? দেখলাম আমাদের দোয়ায়। যাক, মাশাআল্লাহ। দীর্ঘ 2.5 বছর পর হাজারো স্বপ্ন, চেনা মানুষগুলোর মুখ আর দেশের মাটির গন্ধ থেকে দূরে থাকা, অবশেষে আজ সেই অপেক্ষার অবসান। তবে আমার এই ফেরাটা অন্য সবার মতো সাধারণ নয়। সৌদি আরবে পবিত্র উমরা শেষ করে যখন ভাবছিলাম শান্তিতে দেশে ফিরব, ঠিক তখনই মধ্যপ্রাচ্য, ইরান ইসরায়েল যুদ্ধ আর উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। সৌদি আরবে পবিত্র উমরা শেষ করে যখনই ভাবছিলাম এবার মিশর সহ ইস্ট আফ্রিকার দেশগুলো ঘুরে তারপরেই ফিরব, ঠিক তখনই মধ্যপ্রাচ্য, ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনায় পরিস্থিতি এমন তৈরি হলো, ফ্লাইট বাতিল হওয়া, রুট পরিবর্তন, সব মিলিয়ে এক অনিশ্চয়তা। কিন্তু সব বাধা পেরিয়ে হঠাৎই প্ল্যান পরিবর্তন করে এখন আমি বাংলাদেশের মাটিতে। সবচেয়ে বড় টুইস্ট কি জানেন? আমার পরিবারের, বিশেষ করে আমার মায়ের বিন্দুমাত্র ধারণা নেই যে আজ আমি দেশে পা রাখছি। সবাইকে একদম চমকে দেব। চলুন আমার সাথে এই সারপ্রাইজ জার্নিতে। মনে হচ্ছে বুকের হৃদস্পন্দনটা দ্বিগুণ স্পিডে চলছে। 2.5 বছর পর নিজের শহর, নিজের চেনা রাস্তাঘাট দেখছি, আর কিছুক্ষণ পরে বাসার দরজায় নক করব। ভাবতে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমাদের টাঙ্গাইল শহরে প্রবেশ করব। বাঁ সাইডেই চলে গেছে টাঙ্গাইল শহর, আর ডান দিকে হচ্ছে বাইপাস হয়ে একদম যমুনা সেতু। যদিও সামনে আর একটা বাইপাস আছে শহরে ঢোকার জন্য, যারা উত্তরবঙ্গ থেকে আসবে, বায়ালেঙ্গা, ময়মনসিংহ ওই দিক থেকে আসবে। এটা হচ্ছে আশিকপুর বাইপাস। আর সামনে থেকে আরো একটা নতুন রাস্তার কাজ চলমান এখন। আমি রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে মানিকগঞ্জের বরঙ্গাইলের সাথে যুক্ত হয়েছে আর কি, টাঙ্গাইলের এই বাইপাস থেকে। হচ্ছে এই রাস্তাটা, এটা কি 4 লেনের রাস্তা হবে নাকি? 4 লেনের রাস্তা তো অনেক ছোট, তাহলে মানে ডাবল লেন। কত লেনের রাস্তা এটা? আচ্ছা, এই রাস্তাটা হইলে খুব সহজেই যারা ঢাকা থেকে এইদিকে আসবে তাদের জন্য কিন্তু খুব সহজেই বরঙ্গাইল, মানিকগঞ্জ, আরিচা, পাটুরিয়া ঘাট পর্যন্ত যেতে পারবে খুব অল্প সময়ের মধ্যে, কোনো ধরনের যানজট ছাড়াই।
চিরচেনা পথঘাট। প্রতিদিনই আমাদের এখানে পদচারণায় মুখরিত থাকতাম, কারণ এইদিকে আমাদের আড্ডা হইতো বেশি। এখানেই হচ্ছে আমাদের টিটিসি টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আর সামনে হচ্ছে আমাদের উপজেলা পরিষদ। পল্লী বিদ্যুৎ অফিসটা হচ্ছে ডান পাশে। এটাই হচ্ছে উপজেলা পরিষদের এরিয়া, এটা গেট উপজেলা পরিষদ টাঙ্গাইল সদর। এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পুরাতন বাস টার্মিনাল। যদিও এটা দেখে আসলে টার্মিনাল বলে কোনো কিছুই মনে হবে না, মনে হবে একটা চলমান রাস্তা। এদিক থেকেই সরাসরি চলে গেছে পৌর উদ্যান, নিরালা মোড়, বেবি স্ট্যান্ড। এদিকটাতে এগুলো সব হচ্ছে আশপাশে পৌর সুপার মার্কেট। আর এই মার্কেটটা হচ্ছে, এটাও পৌর সুপার মার্কেট, কিন্তু এটা আমরা জানতাম হাবিব বাজার নাম। এখানে ভিতরে একটা হাবিব বাজারের দোকান ছিল, যার ফলে সবাই এটাকে হাবিব বাজার বলতো। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত সুস্থ শরীরে নিজের চেনা মানুষগুলোর কাছে ফিরে আসতে পারলাম। আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমার মায়ের রিয়াকশনটা দেখার জন্য। মা যখন আমাকে হঠাৎ সামনে দেখলো দরজা খুলেই, ঠিক সেই মুহূর্তটা যে কতটা আবেগের, কতটা কান্নার আর কতটা শান্তির ছিল, তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার মাকে ক্যামেরার সামনে বা ইউটিউবের পর্দায় নিয়ে আসতে চাচ্ছি না। মায়ের পর্দা বা প্রাইভেসির কথা চিন্তা করেই তার সেই পরম আনন্দের এই অবাক হওয়ার দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না। আশা করি একজন সন্তান হিসাবে আমার এই সিদ্ধান্তটাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন থেকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমাদের গ্রাম বাংলার পাহাড় পর্বত এবং মাঠঘাট, অলিগলি এবং বাজারঘাট। সেগুলো দেখার অপেক্ষায় থাকুন। তবে মায়ের সেই জড়িয়ে ধরার শান্তি আর দোয়া আমার সাথে আছে এবং সারা জীবন থাকবে। প্রবাসে থাকা প্রতিটি ভাই বোন যেন এভাবে সুস্থভাবে তাদের পরিবারের কাছে ফিরে সারপ্রাইজ দিতে পারে, এই দোয়াই করি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।